হাতির পাল আসলে তো বিপদ। তখন আমি দেখতেছি দূর থেকে আসলে হাতি আসতেছে, ঠিক আছে। তখন আমি তখন তাড়াতাড়ি ওখান থেকে আসার পরে শুটিং প্যাক আপ, আজকে শুটিং প্যাক আপ। ছায়াবৃক্ষ সিনেমাটায় আপনি যে কাস্টিং নির্ধারণ করেছেন, অপু বিশ্বাস বা নীরব, তাদেরকে আপনি কি চিন্তা ভাবনা করে এখানে কাস্টিং করেছিলেন? আপনার আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ছায়াবৃক্ষ। তো ছায়াবৃক্ষের নির্মাণে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন আমার জানা মতে। তো এই চলচ্চিত্রটির নির্মাণের কাহিনী বা পেছনের গল্প যদি বলতেন। আসলে ছায়াবৃক্ষটা ওই যে আমার শুরুর ভালোবাসা যেটা বলতেছিলাম, ওই যে মঞ্চ নাটক করে আসছে, ছায়াবৃক্ষটা আসলে অ্যাকচুয়ালি একটা মঞ্চ নাটক ছিল আমাদের। তো ওইটা আমি যেদিন শুরুতে আমাকে স্ক্রিপ্টটা পড়তে দেওয়া হয় তখন থেকে আসলে ছায়াবৃক্ষের প্রতি আমার ভালোবাসা জন্মায়। এবং ওই যে সিনেমা করার যে নেশা, ওই ছায়াবৃক্ষ থেকে আসলে এই নেশাটা আরো বেশি জাগ্রত হয়, অনুপ্রেরণা পেয়েছেন। তো সেই জায়গা থেকে আমি সুযোগটাও আমি পেয়ে যাই অনুদানের মাধ্যমে। তো একরকম বলবো যে এটা আমার স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার ছিল। তবে ছায়াবৃক্ষ নির্মাণের অভিজ্ঞতাটা আসলে ব্যাপক অর্থে এই কারণে বলবো যে ছায়াবৃক্ষটা বাংলাদেশে আমার মনে হয় যে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্র, পুরা চা বাগানের লেবারদের জীবন কাহিনী নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র সম্ভবত ছায়াবৃক্ষ। হ্যাঁ, এটা নিঃসন্দেহে। এবং যেটা ব্যাপার ছিল যে ছায়াবৃক্ষ কিন্তু পুরো শুটিংটাই কিন্তু চা বাগানে ছিল, এবং চা বাগানের বাইরে ওখানে কোনো শুটিং ছিল না। চা বাগানের লেবারদের যে বাস্তব জীবন কাহিনী এবং তাদের একেবারে রিয়েল বাড়ি ঘরে এবং তাদের কালচারকে ফলো করে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করতে গিয়ে কিন্তু নানান প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের হইতে হয়েছে। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন শুটিং করি, এটা হচ্ছে রাঙ্গুনিয়াতে আমাদের শুটিং ছিল, রাঙ্গুনিয়া কোদালা চা বাগান। তো ওইখানে হাতির দল নামতো। আমরা যে সবাই ভাবে যে চা বাগান মানেই হয়তো এই অনেকে ভাবে যে চা বাগান বলতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জায়গাগুলোতে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগানটা কিন্তু কোদালা চা বাগান। এবং এত ব্যাপক এলাকা নিয়ে চা বাগানটা আমাদের ধারণাই ছিল না। তখন আমরা ওই চা বাগানের এত সুন্দর চা, আমাদের দেশটা বিশেষ করে এত সুন্দর এবং আমার চা বাগানটা, কোদালা চা বাগানটা এত সুন্দর। তো এমন একটা লোকেশনে আমরা চলে গেলাম, যে ওই লোকেশনটাই ভালো লাগলো দেখে। আমি যখন লোকেশন দেখিতে গেলাম, ওই জায়গাটাই আমার ভালো লাগলো। তো ওখান থেকে 2 কিলো ভিতরে, মানে চা বাগানের মূল গেট থেকে 2 কিলো ভিতরে ওই জায়গাটা, যেখানে শুটিং করবো। তো ওইখানে আমরা যাওয়ার পরে ওখানে শুনলাম যে এখানে বিকালে হাতির দল নামে। তখন আমরা ওখানে শুটিং এ গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, হাতির এখানে আছে, মানে হাতির যেখানে বিচরণ করে সে অনেকগুলো মানে চিহ্ন আছে এখানে, যে এখানে হাতি আসে আসলে। তো ওখানে শুটিং করতে গেলাম, একটা হঠাৎ করে মানে কেউ একজন পাহাড়ের উপর থেকে বলতেছে, চা বাগানের যে টিলার উপর থেকে বলতেছে, এই হাতি আসতেছে। তখন অনেকেই শুটিং অফ করে দিছে। তখন আমিও মানে ভাবি গেছি হাতির পাল আসলে তো বিপদ। তখন আমি দেখতেছি দূর থেকে আসলে হাতি আসতেছে, ঠিক আছে। তখন আমি তখন তাড়াতাড়ি ওখান থেকে আসার পরে শুটিং প্যাক আপ, আজকে শুটিং প্যাক আপ, মানে বিকাল 4টার দিকে এরকম। তখন তাড়াতাড়ি করে শুটিংটা প্যাক আপ হয়েছে, এক করে ওখানে আমি ইকুইপমেন্ট নিয়ে ওখান থেকে চলে আসছি। ঠিক আছে। তো এইটা একটা মজার ব্যাপার ছিল। এবং হাতি আসতেছে, সবাই চিল্লাচিল্লি শুরু করছে, হাতি আসতেছে। আসলে হাতি তো আসলে বন্য হাতিগুলো তো আসলে মারাত্মক, এটা ইনজুর হওয়ার সম্ভাবনা, এই কারণে ওইটা একটা ব্যাপার ছিল। পাগলের মতো আচরণ ছিল। আমরা যে জায়গাটাতে শুটিং করি, আসলে চা বাগানের মানে লেবারদের, ওরাও আসলে সন্ধ্যার সময় ওরাও অরিজিনাল উৎসবে মেতে ওঠে। ঠিক আছে। ওদের কালচারটা আমাদের কাছে খুব মজার একটা ব্যাপার ছিল। সন্ধ্যা হলে ওদের কিন্তু কালচার, সন্ধ্যা সারাদিন কাজ করবে, সন্ধ্যার পরে ওরা মানে গান বাজনা এগুলো নিয়ে ওরা মেতে ওঠে। এটা একটা মজার ব্যাপার ছিল। যে জায়গাতে আপনারা শুটিং করেছেন ওখান থেকে আপনার থাকার মানে আবাসিক স্থলটা অনেক দূরে ছিল। এই যে যাওয়া আসার প্রবলেম কিছুটা হয়েছিল, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনেছি, এটা নিয়ে যদি কিছু বলতেন। এটা আসলে বাস্তব সত্য কথা। যেটা হচ্ছে যে আসলে এগুলো মানে এগুলো তো মেনটেন করে আমাদেরকে শুটিং করতে হয়। তুমি নিজেও নির্মাতা, তুমিও জানো যে আসলে শুটিং করতে গেলে কত কিছু মেইনটেইন করতে হয় এবং কত কিছু আসলে আমাদের স্যাক্রিফাইস করে যেতে হয়। আমাদের তো স্যাক্রিফাইস একরকম ত্যাগ, তো আমরা আসলে কত কিছু ত্যাগ করে, মানে এটা তো সাধারণ দর্শক বোঝে না। তারা কিন্তু পরিচালককে গালি দেয় কত কষ্ট করে একটা চলচ্চিত্র নির্মাণ করতে হয়। তো এটা একটু বলেন, অডিয়েন্স আজকে শুনুক,
তাহলে বুঝবে যে পরিচালকদের কষ্ট কিরকম। আমাদের যেটা হচ্ছে যে আমাদের লোকেশন তো চা বাগান লাগবে গল্পের প্রয়োজনে। তো চা বাগান বলতে তো বললাম না যে সবাই আমরা ভাবি যে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গলে, হবিগঞ্জে এই সমস্ত জায়গার অনেক রিসোর্ট বা এগুলো পাওয়া যায়। ওইখানে যে শুটিং করতে গেছি আমাদের যেহেতু লোকেশনটা ভালো লেগে গেছে এবং ওখানকার চা বাগানের যারা কর্মকর্তা বা ওই লেবার শ্রেণীর যারা ছিল, ওখানকার চা বাগানের সর্দার মেম্বার যারা ছিল, তারা আমাদেরকে খুব উৎসাহ উদ্দীপনা দিয়ে বলছে যে না আপনারা এখানে শুটিং করেন। আচ্ছা আচ্ছা, বেশ। এবং ওনাদের নিজেদের ঘর বাড়িতে শুটিং করার জন্য ওনারা নিজেরাই খুব উৎসাহ নিয়ে আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। দেওয়ার পর হয়েছে কি সব ঠিক আছে, কিন্তু ওইখানে একটা চা বাগানের পাশে একটা নদী ছিল। ওইখানে একটা নদী ছিল। এখন এই নদীর এপারে চা বাগানটা, এখন ওখানে তো আমাদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই। আচ্ছা আচ্ছা। ওখান থেকে 20 কিলো দূরে হচ্ছে একটা ইয়ে ছিল, রিসোর্ট টাইপেরই ছিল, বাংলো আর কি, বাংলো। ওই বাংলো বাড়িতে আমাদেরকে থাকতে হইতো। 20 কিলো এসে আবার নদী পাড়ি দিয়ে এসে চা বাগানে ঢুকে তারপর আমাদের শুটিংটা করতে হইতো। আচ্ছা। তো যখন এই যে প্রক্রিয়া প্রতিদিনই কিন্তু আমাদের এই ব্যাপারগুলো হইতো। তো 2 দিন শুটিং করার পরে ওখানকার একজন ভদ্রলোক, উনি ওখানে একটা বাড়ি করতেছিল, হ্যাঁ, চা বাগানের পাশে। তো ওনার বাড়িতে আমাদেরকে ওখানে বললো যে তোমরা এখানে থেকে কাজ করো। তা আমাদের টেকনিক্যাল টিমটা আমরা ওখানে শিফট করতে পারলাম এবং ওইখানে বাদ বাকি আমরা সবাই এইভাবে ওই ওই বাংলো থেকে এসে নদী পাড়ি দিয়ে তারপরে চা বাগানে এসে শুটিং গুলো করতাম। তো এই যে জার্নি এবং সারা অনেক সময় লাগতো না, অনেক সময় পৌঁছাইতে। ওখান থেকে আসতে আমাদের 2 ঘন্টা লাগতো। হ্যাঁ, ওখান থেকে আসতে 2 ঘন্টা লাগতো। আর রাত্রে দেখা গেছে যে আমরা 12টা 1টার সময় ওখানে আবার যাইতাম। আচ্ছা। এই যে প্রতিদিনের যাওয়া আসা এবং এই যে সবকিছু ম্যানেজ করে শুটিং করা, এটা আসলে আমরা যারা এর সাথে জড়িত আমরাই বুঝি আসলে এই কষ্টের জায়গাটা। অনেকে বুঝতে পারতেছে না যে সিনেমার পর্দায় সুন্দর একটা লোকেশন দেখতেছে, আর্টিস্টদের পারফরমেন্স দেখতেছে, কিন্তু আসলে আমাদের নির্মাতাদের আসলে এটা আসলে সিনেমা নির্মাণের প্রক্রিয়াটাই এগুলোকে নিয়েই আমরা চলতেছি। এইভাবেই সিনেমা হয়। রাইট। স্বাভাবিক খোঁজ সিনেমাটায় আপনি যে কাস্টিং নির্ধারণ করেছেন, অপু বিশ্বাস বা নীরব, তাদেরকে আপনি কি চিন্তা ভাবনা করে এখানে কাস্টিং করেছিলেন? না, আমার একটা ব্যাপার ছিল যে আমি একটু আর্ট কমার্শিয়াল টাইপের সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। একেবারে সাবজেক্ট, তারপর হচ্ছে আর্ট কমার্শিয়াল। আর আর্ট কমার্শিয়াল যেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে আমি একটা সিনেমা করব, সেই সিনেমাটা সবাইকে দেখতে হবে। আমি আর্টও রাখবো, আমি একটা কমার্শিয়াল ব্যাপারও রাখবো। আমি যখন যখন আমি কাস্টিং চিন্তা করতেছিলাম, তখন চিন্তা করলাম যে নীরব ভাই এবং অপু বিশ্বাস দিদি দুজন কিন্তু কমার্শিয়াল সিনেমার আর্টিস্ট। হ্যাঁ। তো তাদের কিন্তু একটা ফ্যান বেজ আছে এবং বাংলা সিনেমায় কিন্তু একটা ভালো গ্রহণযোগ্যতা আছে তাদের। তো তাদেরকে যদি আমি কাস্টিংয়ে নেই, সেক্ষেত্রে আমি কিছু কমার্শিয়াল দর্শক আমার সিনেমাটা দেখবে। পাশাপাশি আমি সুমিত সেনগুপ্ত এবং নওশাবা, এই দুজনকে কাস্টিং করলাম। তারা একটা মঞ্চ ঘরানার আর্টিস্ট। এবং আমি আমার যেহেতু গল্পের প্রয়োজনে ক্যারেক্টারগুলো আসছে এবং আমি কাস্টিংগুলো ব্যালেন্স করার চেষ্টা করলাম। এর পাশাপাশি আমি যেটা করলাম যে আমি একদিকে শতাব্দী ভাইকে নিলাম, শতাব্দী ওয়াদুদ আমাদের আরেকজন গুণী অভিনেতা। পাশাপাশি আমাদের পরীক্ষিত কমার্শিয়াল সিনেমার পরীক্ষিত আর্টিস্ট আমাদের ডন ভাইকে নিলাম। সবকিছু মিলে একটা ব্যালেন্স কাস্টিং করার চেষ্টা করলাম দুই সাইড থেকে নিয়ে, যাতে সবাই মানে সিনেমাটা সবাই দেখে। বলে না যে এই হয় না যে আমাদের একটা কম্পেয়ার করা হয় যে অমুক অমুক ঘরানার আর্টিস্ট, অমুক তমুক ঘরানার আর্টিস্ট, এই জায়গাটাতে আমি থাকতে চাই নাই। এবং ওই চিন্তা থেকে দুই জায়গা থেকে আমি একটা কাস্টিংটাকে আমি ব্যালেন্স করছি, মিক্সিং করছি, সমন্বয় করছি করে আমি আসলে ওই জায়গা। আর আরেকটা ব্যাপার যেটা হয়, আমি সবসময় হাফ চান্সকে ফুল চান্স করার চেষ্টা করি। আমি চিন্তা করলাম যে অপুদি এই ধরনের সিনেমা উনি অভিনয় করে নাই, নীরব ভাই ওই ধরনের সিনেমায় অভিনয় করে নাই, যেহেতু একটু আমার আর্ট কমার্শিয়াল। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এনাদেরকে, যেহেতু ওনাদের আগ্রহের জায়গাটা আছে এবং ডিফারেন্ট কিছু করার ওনাদের চিন্তা চেতনাও আছে, আমি ওনাদের আগ্রহের কারণে আমিও আগ্রহ নিয়ে ওনাদেরকে কাস্টিংটা করে নিই। এবং আমার মনে হয় যে আমি সাকসেস। যারা সাহিত্য চলচ্চিত্রটি দেখেছেন কেউ বলতে পারবে না যে আসলে এইটা এইভাবে ওনাদের দিয়ে করানো সব হয়েছে। এবং ওনারা যথেষ্ট অ্যাফোর্ড করছে, যথেষ্ট পেশাদারি এবং যথেষ্ট পরিশ্রম, মেধা, সবকিছুই ওনারা আসলে সিনেমাটার জন্য আজকে নিবেদিত ছিল। সর্বশেষ আমাদের সিনেলাব 24 দর্শকদের প্রতি কিছু বলুন, চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে। দর্শকদের ক্যামেরার দিকে তাকিয়ে একদম দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে
দিন ইসলামের সিনিয়র ল্যাব 24-এ এসে আমার খুব ভালো লাগছে, এবং দিন ইসলামকে অনেক ধন্যবাদ যে স্ব উদ্যোগে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাকে এখানে ও আমন্ত্রণ জানিয়েছে। আর আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যেহেতু চলচ্চিত্র মানুষ, চলচ্চিত্র নিয়েই বলি, আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। আপনাদের এই সাথে থাকা আমাদের চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবে তার আগে একটি কাজ করুন, আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ পরিবার নিয়ে সিনেমা হলে এসে দেখুন, ভালো চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।